একই সাথে শামীম, ইলহাম, মঈন আর ইহানের দেখে অবাক হলো প্রেরণা। বুঝতে দেয় না। সে স্মিত হেসে তাদের স্বাগতম জানায় নিজের ক্যাটারিং সার্ভিসের অফিসে। উঠে বিনয়ী হয়ে সালাম দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শামীম ওকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে বলে, ব্যস্ত হইও না, আমরা পশ্চিম, তোমার সাথে আড্ডা দিতে এলাম। প্রেরণা বসল, তবে এবার অবাক হয় না শামীমের কথায়। বয়স্ক অভিজ্ঞতা তাদের বুঝতে শিখিয়েছে সব। সে বুঝিয়েছে সব কিছুই। নির্বিকার চিত্রে এক পলক ইহানকে দেখেই অপ্রস্তুত আর ছটফটে দৃষ্টি সরিয়ে মঈনকে দেখে বিনয়ী সুরে বলে, মিষ্টি কোথায়? কিপটেমি চলবে না। মিষ্টি বাড়িতে পৌঁছে দিয়েছি, গিয়ে আয়েশ করে খাবেন। প্রেরণা খিলখিলে হেসে উঠে মঈনের কথা জবাবে। অ্যাসিস্ট্যান্ট এলো ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে, সাথে কিছু স্ন্যাক্স। প্রেরণা নিজে উঠে কুটুমবাড়ির মানুষদের সার্ভ করে দিচ্ছিল। ইহান থমথমে মুখে নিচ্ছে শরবতের গ্লাসটা। এখানে তাদের টেনে এনেছে মঈন, যদিও সে জানে প্রেরণা কি সিদ্ধান্ত নেবে। ইয়াশা মির্জা মুরব্বী বলেই যে তার কথায় গদগদ হয়ে এক ধাক্কা প্রেরণা রাজি হবে এমনটা ইহানের মনেই হয় না। তাই সে আসতে চায়নি। সবসময় ভদ্রমহিলার মুখে ঠাস ঠাস উচিত কথা শুনতে ইচ্ছে হয় না তার। ইলহাম যেন ছটফট করছে, তার ছটফটানি বাড়তে না দিয়ে শামীম গলা খাকারি দিয়ে শুরুতেই প্রেরণাকে বলে ওঠে, মা জি, ইরফান ও প্রণমীকে নিয়ে কিছু বলবো। শুনছি আঙ্কেল, শুরু করুন। এবার কিছুটা নার্ভাস স্বামী নিজেও। বাড়ির জামাইকে নিয়ে এসেছে সাথে করে। এর সামনে এই মেয়ের বয়সী মেয়েটার হাতে অপমানিত না হতে হয় আজ। তবুও সে কিছু ভুল করবে না, তার বিশ্বাস। দেখো, আমি জানি তুমি আপত্তি করবে, তবুও তুমি মাথা ঠান্ডা করে ভেবে দেখো, প্রণমী এবং ইরফানের উচিত কিছুদিন একসাথে থেকে নিজেদের সময় বা সুযোগ দেওয়া। অনুভূতি বদলায়, এটা তো মানো, তাই না? জি মানি, অনুভূতি বদলায়, কিন্তু আমি বা আমার বোন তো অনুভূতি বদলানোর সুযোগটা দিতে চাইবো না ইরফানকে। তুমি কি তোমার বোনকে বিয়ে দিতে চাও না? চাও না ও সংসার হোক? হাস্যকর প্রশ্ন আঙ্কেল, অবশ্যই চাই। তবে ইরফান কেন নয়? চার জোড়া চোখ উৎসুক হয়ে তাকিয়ে আছে প্রেরণা থেকে উত্তর জানতে। প্রেরণা অস্বস্তি হয়, নিমিষেই তা কাটিয়ে নিয়ে বলে, আমার একার নয়, এটা স্বয়ং প্রণমীর ইচ্ছে। আপনারাও ওর সাথে কথা বলে দেখতে পারেন। তর্কাতর্কিতে না গিয়ে প্রেরণা বলে দিল সাফ সাফ। শামীম হতাশ চোখে তাকিয়ে রইল। ইহান তো নির্বাক দর্শক হয়েই দেখছে সব। সে জানে এই মহিলা টলার নয়। তবে মঈন এবার মুখ খুলল, দেখুন, আপনি ভাবছেন না আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি। প্রথমত বিয়েটা মানেন না। হ্যাঁ, আমার বলবো না অমন বিয়ে মানতে, ভুলে যান সব। আর শুধু দেখুন, বোনের জন্য প্রস্তাব এনেছে একটা ভীষণ ভদ্র পরিবার থেকে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পরিবারের সবাই সর্বোচ্চ চেষ্টা করবে প্রণমীকে ভালো রাখতে, যেটা দরকার ওর। প্রণমী এখন চারপাশে কিছু জীবন্ত শিল্ড প্রয়োজন, এটা ফ্যাক্ট। ইউ কান ডিনাই। প্রেরণা হাসে। প্রেরণা অবশ্যই ডিনাই করছি না, তবে আমিও একটা ফ্যাক্ট মনে করিয়ে দেই মঈন ভাইয়া, প্রণমী চার দেওয়ালে কামরায় তার স্বামীর সাথে জীবন পার করবে, শ্বশুরবাড়ি লোকেদের সাথে নয়। এবং আমার এখনও মনে হয় না ইরফান প্রণমীর জন্য সেই রকম কেউ যাকে প্রণমীর দরকার। ইরফানকে কেমন মনে হয় এখন আপনার? দুরন্ত চটপটে স্বভাবে, অথচ আমার বোন শান্ত অবুঝ। দুজন খাপ খাওয়াতে পারবে না, তাই আমি জোর করব না প্রণমীকে এই সম্পর্ক নিয়ে ভাবতে। ওর মত নেই, আমারও নেই। ইরফান ভালো ছেলে, ওর জন্য উপযুক্ত মেয়ে পেয়ে যাবেন এই চুটকিতে। প্রণমীর প্রয়োজন ধৈর্যশীল কাউকে, প্রণমীকে আলগাতে যে ধৈর্যহারা হবে না। আমি তো হলফ করে বলতে পারি, যতটুকু জেনেছি
ইরফানকে। ও আমার এই আজকে রিজেকশনও দিতে পারবে না, চলে যাবে, তুলে আনবে পুনমিকে। ভীষণ অধৈর্য, ডমিনেটিং, জেদি ছেলেটা, এবং এসব বজায় থাকবে। সতর মন ভালো থাকুক। আমার বোনটাকে পদে পদে কষ্ট পাবে। হঠাৎ হঠাৎ কথাগুলো ধীরতা নিয়ে বলে প্রেরণা। ও ওখানে 4 জন পুরুষের একজনও সাধ্য নেই তর্কে যাওয়ার। তারা কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। তবে মই বলল, অনুভূতি বদলানোর সাথে সাথে মানুষের স্বভাবও বদলায়। তার জন্য একটা কারণ লাগে শক্ত। আমি বিশ্বাস করি পুনমি সেরকম একটা কারণ হতে পারে। যাই হোক, আমি শুরুতেই বলছি, আমি নিরপেক্ষ, মনের ওপর চাপ দেব না। যাই করবেন 100 বার ভেবে করবেন যে এতে পুনমির ভালো হবে কি না, নিজের জেদ থেকে নয়। দ্যাটস অল। শামিন লম্বা শ্বাস ফেলে শেষবারের মতো বলে, আমি তোমার সিদ্ধান্ত নিতে পারলাম না মা। রাতে কল করবো তোমাকে, তুমি সারাদিন ভাবো, ভালো করে ভাবো। ভেবে তোমার মন যা সায় দেবে সেটাই জানিও। আক্ষেপ থাকবে না আমার। আসছি। আলো দুপুর নাগাদ কল করলো শামিনকে। ব্যগ্র কণ্ঠে বলল, কি ব্যাপার? সেই যে সকালে বেরোলেন, এখন অবধি একটারও খবর নেই। প্রেরণা জানিয়েছে কিছু? শ্বাস ফেলে শামিন প্রথমে না বলে, আমি রাত অবধি ভাবতে দিয়েছি, রাতে জানাবে। তোমরা খেয়ে নাও, আমরা কেউ বাড়িতে ফিরবো না দুপুরে। ওমা, কেন? মইনকে অফিসে ঘুরিয়ে দেখাই, ও তো কিছুই দেখলই না এখনও। আমরা বাইরে খেয়ে নেব, সন্ধ্যা নাগাদ ফিরব। কল কাটতে ঋতু আলোকে পাকড়াও করে জানতে চাইল, কি বলেছে? না করে দিয়েছে তো ভাইয়া, তবু অনুরোধ করেছে রাত অবধি ভাবতে। ঋতু মুখটা কালো হয়ে গেল। নিমিষে গজগজ করে উঠল, জানতাম আমি, দাঁড়াও দেখছি। তাড়াহুড়ো লাগিয়ে ঋতু শাড়ি পাল্টায়। তখনই আলো অবাক হয়ে জানতে চাইল, কোথায় যাবি? ইনুর শ্বশুর বাড়ি। তোর মাথা খারাপ? যা কথা বলার তোর ভাইয়া বলুক, সবাই মিলে বিরক্ত করব ওদের। আলো আপত্তি তো ঋতু মানল না। নিজে আলমারি থেকে সব থেকে দামি গলার ছেড়টা নিয়ে নেয় সাথে, এবং আলোকে ও ছাড়ল না। টানতে টানতে নিয়ে গেল সাথে করে। পুরো রাস্তায় আলো বুঝিয়েছে, দেখ, কথা শুনবি না কেন ওদের? না না, কথা কেন শোনাবো আত্মীয়দের? দরজা খুলল প্রেরণা। অফিস থেকে ফিরেই সে। ঋতু আর আলোকে দেখে অবাক হলো না। ঠান্ডা গলায় বলল, আসুন। ওদেরকে বসতে দিয়ে নিজেই শরবত বানাতে চলে যায়। ইনু এসে শুকনো মুখে দাঁড়ায় বসার ঘরে। মেজো মামিকে ঠিক লাগছে না তার কাছে। আচরণ বিরক্তি, চঞ্চল। কে জানে আজ কি সিনক্রেট হবে এখানে। ঋতু সিনক্রেট করল না, বরং নর্ম হয়ে ডাকলো, পুনমি। এলোমেলো বিছানায় শুয়ে ভাবুক হয়েছিল পুনমি। মাথার মধ্যে কিলবিল করছে দুশ্চিন্তায়। এক্সিডেন্টলি শাশুড়ি গলার আওয়াজ পেয়ে ধরফরিয়ে উঠে বসে। ওড়না সামলে ধীর পায়ে এগিয়ে যায় বসার ঘরের দিকে। প্রেরণা শরবত নিয়ে এসে আলো আর ঋতুর হাতে দিয়ে পুনমিকে নিয়ে মুখোমুখি বসলো ওদের। সে জানে এখন কি কথা হবে, জবাবগুলো দিতে প্রস্তুত সে। শরবত ঋতু খায় না। কোনো রকম বনিতা না করে দু বোনের বলে ওঠে, বউ নিতে এলাম। হতচকালো আলো। এই তবে ঋতু পেটে ছিল? ছেলের জন্য মাথাটা খারাপ হলো নাকি? এখন এখানে ধুন্ধুমার লেগে না গেলেই হয়। প্রেরণা মুখভঙ্গি শান্ত বেশ। ঋতুর কথা জবাবে বলল, কে বউ? পুনমি, আমার ছোট ছেলের বউ। হাসে প্রেরণা। হাসতে হাসতে বলে, আন্টি, অবুঝপনা করার চেষ্টা একটা লিমিট আছে। ওটা আদৌ বিয়ে? ওটা বিয়ে, বিয়েই বিয়ে। কবুল বলেছে না? কবুল বলেছে তো সজ্ঞানে। আমার ছেলে জোর করেছে, মানলাম তো। তোমার বোন সারা জীবনে সংসার করতে হবে এটা ভেবেই তো কবুল বলেছে। তাহলে বিয়ে কি করে নয় এটা?
কবুল বলার পর আমার ছেলে ওকে ছেড়ে দেবে, এটা ভেবে নিশ্চয় কবুল বলেনি, তাই না? রাগ চাপলো প্রেরণার, মাথা আলো পড়েছে বিপদে। ঋতু এসব কী বলো? আবোল তাবোল, এখন এখান থেকে অপমানিত হয়ে বেরোতে না হয়। প্রেরণা অপমান করল না, শুধু ধীরে ধীরে বলল, আমার বোন কবুল বলেছিল কারণ ও ভেবেছিল ওর সাথে খারাপ কিছু হবে, হয়তো ওর ইজ্জত চলে যাবে, ঘর সংসারের কথা ভেবে নয়। আপনি সম্ভবত বুঝতে পারেন নাই আন্টি, অথবা চান না বুঝতেও, তাই আবারও বলা এবং আপনার ছেলেকে রিফিস্ট ভেবেছে এবং মুসলিম মানসিকতার হয় ওর এলোমেলো মস্তিষ্ক তখন ভেবে নিয়েছে এমনি রেপ হওয়ার থেকে বৈধতা দেওয়া ভালো, বুঝলেন? থতমত খায় ঋতু, সে তো জানেই সব, তবুও মায়ের মন যে মানে না। এবার সে ভীষণ আকুলতা নিয়ে বলে, আচ্ছা বিয়ে নয় ওটা, তাহলে এখন হোক না প্রেরণা, একটু মন নরম করলে কি হয়? পুনমী মুখটা ফ্যাকাশে হচ্ছে ক্রমশ, চোখের পাতা কাঁপছে, হাত মুঠি করে গুটিয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রেরণা সাফ সাফ গলা বলে, এখনও হবে না বিয়ে। ইরফানের প্রতি চিরকৃতজ্ঞ আমি, ওকে নিজের ভাইয়ের মতো ভেবে নিয়েছি, তবে পাত্রকে আমার আর আমার বোনের পছন্দ নয়, ক্লিয়ার? আলো উঠে যেতে চাইল, এখানে থাকলে লজ্জায় শেষ হয়ে যাবে, তবে ঋতুর হাতটা ধরল টেনে। ছেলের জীবন প্রশ্ন, মা হিসাবে চাইল না হাল ছাড়তে। নারী মন নরম হতে কতক্ষণ? সে তাড়াহুড়া ভঙ্গিতে ভ্যানিটি ব্যাগ থেকে গলার হারটা বের করতেই প্রেরণার চক্ষু চড়ক গাছ। ঋতু এগিয়ে যায় পুনমীর দিকে, জেদ করে বলে, যাই বলো তাই বলো, ও বৌমা আমার, এত সহজে আমি হটব কেন? এটা আমার বৌমা, তোমার সাধ্য থাকলে আমাকে আটকে দেখাও দেখি। আলো টেনে ধরো ঋতুকে, করছিস কি তুই? ঋতু শোনে না, হারটা পুনমীর গলায় রাখতে যাবে অমনি প্রেরণা সরিয়ে নেয় বোনকে। আন্টি প্লিজ, আমরা রাখবো না এটা, আপনি অযথা কষ্ট পাবেন। ঋতু জেদ বসায় রাখে নিজের, আর প্রেরণা পুনমীকে নিয়ে টানা হেঁচড়া লেগে গেল মুহূর্তেই। তার শাশুড়ি তাকে হার পরাবে, তার বোন সরিয়ে নিচ্ছে, একবার প্রেরণা টানছে, একবার ঋতু টানছে মেয়েটাকে, আর আলো বারবার টেনে আনছে ঋতুকে। ঋতু গলা কাঁপছে উত্তেজনা, এবার সে কেঁদেই ওঠে। পুনমীকে বলে, আমার ছেলে ভালো রাখবে তোমাকে পুনমী, ওর মনটা খুব ভালো, যা হয়েছে ভুলে গিয়ে চলো মা, তোমার আপুর কথা শুনো না। প্রেরণা হাড়সহ ঋতুর হাতটা সরিয়ে দেয়। ঋতু আরও জেদ হয়, জোর করে পুনমীর গলায় 4 ভরির হারটা পরিয়ে দম নেয়। পুনমীকে আলগে নিয়ে কপাল চুমো খায়, আমার ছেলের ভালোবাসা তোমাকে। প্রেরণা সহ্য করতে না পেরে দ্রুত হারটা খুলে দেয়, জানে ওটা একটু বেয়াদবি হলেও তবুও সে করল। ইনিয়া দূরে দাঁড়িয়ে ছলছল চোখে এই কাণ্ড দেখছে, সে আর ঢোকে না ওদের মাঝে। বিগত দিনে বহু ঝামেলায় সে জড়িয়েছে, আর চায় না সে কোনো পক্ষের সাপাই গাইতে। এত দস্তাদস্তি এবার পুনমী দিল কেঁদে। বোনকে কাঁদতে দেখে প্রেরণা শক্ত গলায় ঋতুকে বলল, আন্টি আপনার থামা উচিত, দেখছেন আমার বোন কাঁদছে। ঋতু থমকায়, লজ্জায় মাথা কাটা যায় আলোর। ছোট যাকে ধমকে উঠে, হয়েছে তোর, চল বাড়িতে। ঋতু ছটফটিয়ে উঠে, পুনমীকে বলে, বোকামি করো না পুনমী, কেউ সুযোগ চাইছে দাও, একবার তালাক হলে সব শেষ, সেটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, সেটাকে আফসোসের বিষয় কেন করতে চাইছো? তোমার বড় বোন বুঝতে পারছে না, আল্লাহ জানে তার সমস্যা কোথায়। মেজাজ খারাপ হয়েছে আলোর। ঋতু হাত ধরে টানতে টানতে বের করলো প্রেরণা অ্যাপার্টমেন্ট থেকে, সাথে নিল বংশীয় হারটা, বহু আগে স্বর্ণ অলঙ্কার। প্রেরণা নির্বাক দাঁড়িয়ে দেখছে তাদের প্রস্থান। এতপর ঘুরে পুনমীর দিকে তাকাতেই একটা ধাক্কার মতো খেলো, দু চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে পুনমীর।
এগিয়ে যায় প্রেরণা। উৎকণ্ঠা নিয়ে বলে, তুই কাঁদছিস কেন? জবাব না দিয়ে পৌনমী ঘরে ঢুকে উপর হয়ে শুয়ে থেকে চুপচাপ। প্রেরণা চেঁচাতে থাকে, বলবি তো সমস্যা কি? পৌনমী কি সে জানে না, তবে সমস্যায় কিছু হচ্ছে সেটা সে অনুভব করছে। ছটফট করছে ভিতরটা। আপুর কথা জবাব দিতে ইচ্ছে হয় না ওর। কিছুক্ষণ আগে ঋতু আন্টির সাথে করা ব্যবহার আপুর ওপর ওর মেজাজ খারাপ হলো কেন? আপুকে কেন অসহ্য লাগছে পৌনমী অবচেতন মনে। ভিতরে ভিতরে নিজেকে ধিক্কার দেয় সে। বিছানার চাদর খামছে ধরে ফুঁপিয়ে ওঠে। প্রেরণা দরজা এসে দাঁড়িয়ে থমথমে মুখে অবাক হয়ে দেখতে থাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকা পৌনমীকে। স্পোর্টস ক্লাবের এর বিকেলে আজ বহুদিন পরে গম গম করছে। দুপক্ষে সবল যুবকের দল বসেছে মুখোমুখি। তবে আজ দুপক্ষের ক্ষান্ত হলো। কেউ কেউকে আক্রমন্ত দৃষ্টিতে দেখছে না, বরং চেয়ার টেনে একে অপরকে বসতে সহযোগিতা করছে। ইরফানের মস্তিষ্ক ফাঁকা, বুঝতে পারছে না প্রীতমের মতলব। ওকে বোঝাতে জামি এগিয়ে এলো। তার হাতে একটা পেন আর পেপার, সবার কাছে একটা টেনিস বোর্ড। সেটির ওপর খুব সিরিয়াস মুডে জামি পেপারটা রাখে। তারপরে বড় করে এ আর বি লিখে গম্ভীর হয়ে বলে ওঠে, আমাদের হাতে দুটো প্ল্যান আছে। কি প্ল্যান? বিস্ময় দৃষ্টি মেলে অস্ফুট জানতে চায় ইরফান। জামি হাসে সামান্য, বড় গলায় করে বলে, প্ল্যান নাম্বার এ, প্রেরণা আপুকে পটাতে হবে। আর প্ল্যান নাম্বার বি, আবার পৌনমীকে তুলে আনতে হবে। ব্যগ্র গলায় লিকসন বলে ওঠে কথাটা। প্রীতম নিজের বোন সম্পর্কে এসব শুনে চোখ গরম করে তাকায় লিকসনের দিকে। সাথে সাথে ইরফানের হাতে একটা সোজালো গাঁটটা পড়ে লিকসনের মাথায়। দাঁতে দাঁত চেপে ইরফান বলো, চুপ থাক। জামি গলা খাকারি দিয়ে উঠে পরিবেশ শান্ত করতে, আবার সিরিয়াস ভঙ্গিতে বলে, প্ল্যান নাম্বার বি, ও হলো প্রেরণা আপুকে পটাতে হবে। ইরফান হতাশ নিমিষে আবার চোখ মুখ শক্ত হয় ওর। দাঁতে দাঁত চেপে বলে, প্রেরণা আপুকে পটাতে হবে এটা তো আমিও জানি। বলদের দল। এখন ঘটে কিছু বুদ্ধি থাকলে আলোচনা করে, নয়তো আমি উঠলাম। তারপর পৌনমী দিকে দৃষ্টি দিল ইরফান। এ তো মিশনের পরিকল্পনা। আরে শোন না, অধৈর্য হচ্ছিস কেন? আমাদের হাতে বেশি সময় নেই। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যেই আপু ডিভোর্সের জন্য আপিল করবে। তার সাথে কিছু একটা করতে হবে। তুই ওদের পরিকল্পনা অনুযায়ী চল। আর বাড়িতে তো আমি আছি পৌনমীকে আপুর আড়ালে আবডালে বোঝাতে। প্রীতমের কথা এবার বেশ শান্ত হলো ইরফান। কৌতূহলী দৃষ্টি মেলে জামির দিকে তাকিয়ে বল শুনি। 2 গ্যাংয়ের 12 মাথা একসাথে হলো। নিচু গলায় ধীরে ধীরে জামি বলতে লাগলো, তা পরিকল্পনা বোঝা শেষ করে যখন দম নিল সে, ইরফানের মেজাজ হলো গরম। হাউ ক্রিঞ্জ! শালা, তোদের এখানে আসাটাই আমার ভুল হয়েছে। এসব নাটক ফাটক আমার দ্বারা হবে না। আমি এমনই এত ভং ধরতে পারবো না। জামি বিরক্ত হলো, এই কারণে তোকে আমাদের পছন্দ নয়। আরে বাবা, এভরিথিং ইজ ফ্রেন্ড ইন লাভ অ্যান্ড ওয়ার। যদি পৌনমীকে চাস তো আমাদের শাক দে, নয়তো নিজেরটা নিজে বুঝে নে। আমরাও দেখি তুই প্রেরণা আপুকে কি করে পটাস। বাট লিসেন, অধৈর্য হয়ে যে তুই আবার পৌনমীকে তুলে আনবি এটা আমরা জানি। এই কাজ ভুলেও করো না চাঁদু, সব হারাবে তবে। জামির কথায় আশফাশ করে উঠল ইরফান। এবার তার চোখের দৃষ্টি হলো অসহায়। তাকালো প্রীতমের দিকে, যে তাকিয়েছিল ওই দিকে। চোখের পলক ফেরা ওকে ইশারায় বোঝার, ধৈর্য রাখো। এ তো কাজ হতে পারে। শান্তিনীরের পরিস্থিতি
গুমোট হয়ে আসছে। সন্ধ্যাতে ঋতু প্রেরণার অ্যাপার্টমেন্টে গিয়ে সিনক্রেট করেছে শুনতে পেয়ে ইলহাম আর শামিন দুজনে রেগেছে ভীষণ। শামিন ওভাবে না ধমকালেও ইলহাম ধমকায়, তোমরা মহিলারা এত অধৈর্য কেন? কি দরকার ছিল ওসব আমাদের না জানিয়ে করার? প্রেরণা তো ভাবার সময় নিয়েছে, একটা হঠকারিতা করে দিলে মেজাজ খারাপ করে তার। ঋতু চোখ মুখ শক্ত হয়ে আছে। ওই মেয়েটা তার নামে নালিশ করেছে তার স্বামী ভাসুরের কাছে ফোন করে। ঋতু তো বাজে ব্যবহার করেনি কোনো। তবুও প্রেরণা ওর রাগটা ঋতুর চক্রবৃদ্ধি হারে বাড়ছে তার। ঘরে এসে আলোক খোঁচায় ওকে, হলো তোর? বকা খেয়ে ভালো লাগছে? ঋতু বলে না কিছু, চাপা ক্ষোভ জমছে বুকে। বড় বড় শ্বাস ফেলে সেসব সরাতে ব্যস্ত সে। নিচে তখন কলিং বেলের আওয়াজ হয়। এই সন্ধ্যাবেলা কে এলো ভেবে আলো দ্রুত পা চালিয়ে নিচে নামলো। ওর সাথে শামিন। দরজা খুলে দেখলো ইসমাম দাঁড়িয়ে আছে মুখ হাসি হাসি করে। তার পাশে ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ। শামিনকে দেখে ইসমাম উত্তেজিত গলায় বলল, কাকে এনেছি দেখো। সদর রোড লাইব্রেরির সামনে দেখা, একেবারে ধরে এনেছি। উজ্জ্বল খানিকটা অপ্রস্তুত, তার হাতে একগুচ্ছ কদম। এই বর্ষার প্রথম কদম। বাজারে দেখে লোভ সামলাতে পারেনি, গাড়ি থামিয়ে সবগুলো নিয়েছে। নিজের ঘরটা সাজাবে বলে কিনেছিল। প্রায় 20টা কদম হাতে ধরে দাঁড়িয়ে আছে এখন। মুখ হাসি হাসি করে সালাম দেয় শামিনকে। আলো বর্ষার প্রথম কদম দেখে ভীষণ খুশি হয়। প্রায় চেঁচিয়ে বলে, পেলে কোথায় বাবা? এটা তো বিলুপ্ত প্রায়। হাসলো উজ্জ্বল, নির্মল সরল গলা বলল, সৌভাগ্যক্রমে পেলাম। এটা আপনারাই রাখুন আন্টি, আমি খুশি হব। আমার তরফ থেকে উপহার আপনাদের জন্য। আলো ঘুরে দাঁড়ায়, হাসতে হাসতে বলে, এসবে আমার ভাগ পাবো না। একজনকে ডাকছি, দাঁড়াও, এলে দেখবে সবগুলো লুটে নিয়ে যাবে। এরপর উৎফুল্ল হয়ে হাঁক ছেড়ে সেহাকে ডাকলো আলো, সেহু নিচে আয়। আরে এক্ষুনি আয়, দেখ কি চমৎকার হলো তোর প্রিয় কদম, একেবারে প্রথম ফোটো। নিচে হেঁটে এসে বাড়িতে কত খুঁজলি, সারাদিন পেলি না, এখন এসে নিয়ে যা। আরে কি চমৎকার হলো, কি কাকতালীয়। মাগরিবের আজান দিয়ে কিছুক্ষণ আগে। আজান আদায় করে প্রেরণার শাড়ি পাল্টে যখন ব্যাগ কাঁধে নিল, প্রীতমের চোরে মতো মুখ করে এসে ওর দরজায় দাঁড়ায়। আপু? প্রেরণা তাড়াহুড়া ছিল, ব্যস্ততা নিয়ে বলল, গ্রোসারি আইটেম কিনতে যাচ্ছি খান বাজার সুপার শপে, রাত হবে। শুদ্ধর হোমওয়ার্কটা দেখিস। চুপচাপ ভদ্র ছেলের মতো ঘাড় কাত করে প্রীতম। প্রেরণা বলে, পুনমীর মনটা ভালো নেই, আজ ঋতু আন্টি এসে কাহিনী করে গিয়েছে, ওকে দেখিস একটু। এবার প্রীতম ঘাড় কাত করে জবাব দেয়। প্রেরণা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে দ্রুত আঙুল চালিয়ে স্পোর্টস ক্লাবের গ্রুপটাকে একটি ছোট বার্তা লিখে দেয়, আপু বেরিয়েছে খানবাজার সুপার শপ, তোরা রেডি? পর পর কয়েকবার টুং টুং শব্দ, কয়েকটি জবাব আসে ইয়েস। ইনশিরাও ঘরটা সুন্দর করে গোছাচ্ছিল সেহা। মঈন জিজের সাথে আপু ছোট মামির চেম্বারে গিয়েছে। ঘরটা এলোমেলো, আপু অসুস্থতায় বোনের ঘর গুছিয়ে দিচ্ছে। এই বাড়ির সবচেয়ে লক্ষ্মী মেয়ে সেহা। আচমকা বড় মামি ডাকে, চোখ কপালে উঠল ওর। কদম ফুল, কদম ফুল কোথায়? হাত থেকে জুল ঝাড়ু ফেলে সত্তা হেঁটে সিঁড়ি বেয়ে নামছে সে। কোমর পেঁচানো ওড়নাটা। বসার ঘরে কারো সাথে কথা বলছে বড় মামা, ছোট মামা আর বড় মামি। কোমর থেকে ওড়না তুলে গলায় জড়িয়ে ধীর পায়ে নামছে এবার। মিহি কণ্ঠে বলছে, কে এসেছেন বড় মামি? বড় দাদান এসেছেন। স্বল্প পরিচিত মিহি স্বরটা কর্ণগোচর হতে ঈশাঘাড় বাঁকায় উজ্জ্বল। সেহা সিঁড়ির শেষ ধাপে পা রেখে দাঁড়িয়ে পড়ে।
চোখ বড় বড় করে উজ্জ্বল নিস্পন্দ নয়নে তাকিয়ে আছে কালো মোটা ফ্রেমের চশমার আড়ালে ভাসা ভাসা দুটি চোখে। তার মুখভঙ্গি শান্ত স্বাভাবিক, তবে অস্বস্তিতে গোটা হল সিহার শরীর চোখ নামিয়ে তাকিয়ে থাকে ঠাই। নে ফুলগুলো সব তোর। আলো বলে উজ্জ্বলকে। দেখলে এক পলক উজ্জ্বল তখনও দেখছে মেয়েটাকে। মুখ হাসি হাসি তার। আলো সিহার স্থির ভঙ্গি দেখে বলো, কি হলো? ও আচ্ছা শোন, এই উজ্জ্বল মাহমুদ। তরিত চোখ তুলে তাকায় সিহা। অবাক বিস্মিত নেত্রযুগল ভয় ভয় হয়ে যায়। মনোযোগী দৃষ্টি এবার উজ্জ্বলের মুখের দিকে। এই লোক তবে রাগী মির্জার প্রসিকিউটর? উজ্জ্বল তখনও মুখে হাসি হাসি করে তাকিয়ে আছে, কিংবা ওর ব্যক্তিত্ব এমন। সিহা সেই দিনই দেখল। কথা বলেই খুব সুন্দর করে নীরব হাসে। তখন পুরোপুরি সজীব এবং সরল লাগে লোকটাকে। সিহা দৃষ্টি নামে উজ্জ্বলের হাতে। চোখ তার কিসকিস করছে উত্তেজনায়। তবেই লোকের কাছ থেকে কেন ফুল নেবে? বরং আমি পাগল। ফুলগুলো আলো নিলো। ভারী গুচ্ছটা সিহার হাতে ধরিয়ে দিয়ে ফিসফিসে বলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিউয়ার্ড লাগছে। হাসার চেষ্টা করল সিহা। শামিন উজ্জ্বলকে সোফায় বসতে বলে প্রফুল্ল চিত্রে বলে, ও আমার বোনের মেয়ে, তোমার দাদু চেনে ওকে। উজ্জ্বল বসে চোখ নামিয়ে নিল। আলো চলে যায় কিচেনে। হেল্পিং হ্যান্ডকে চা বানাতে বলে ফ্রিজ খুলে দেখে কি স্ন্যাক দেখা যায় এই সন্ধ্যা অতিথিদিকে। সিহা নাকের কদমে সুঘ্রাণ পৌঁছাতে এক নিমিষে ওর গোটা মন শরীরে খেলে গেছে এক স্নিগ্ধ সজীবতা। আজ বহু বহু বছর পর এই ফুল পেল সে, তাও এতগুলো খুশি মনে। এবার সে তাকায় সামনে একটা নীল শার্ট পরনের লোকটা হাতা ফোল্ড করে রেখেছে। এখন একে দেখলেই কেউ বলবে না এ উকিল? আচ্ছা, এর বয়স কত? এত ছোট বয়সে কেউ উকিল হয়? শামিন আর ইসমাম আড্ডা দিতে ব্যস্ত লোকটার সাথে। তোমাকে এত বললাম তোমার দাদুকে নিয়ে এসো, এলে না। আপনারা চলুন না, দাদুর কাছে বলছি। সে তো বলেছে ইনভাইট করতে। আমরা চলে গেলে বিপদে পড়বে। বিপদে কেন? আমরা রাবণের গোষ্ঠী। সদস্য সংখ্যা কত জানো? বলে হো হো করে হেসে উঠলে শামিন। উজ্জ্বল হাসে নিশ্চুপ। এবার শামিনের পরিবারের সদস্যদের সবাই পরিচয় দিতে থাকে উজ্জ্বলকে। আমার মোট 3 ভাইয়ের সংসারে বাড়িতে। আমি বড়। আমার একটা মেয়ে ইনশিয়াও আমাদের কোম্পানিতে চাকরি করে। জামাইয়ের সাথে বেরিয়েছে, এলে পরিচয় করিয়ে দেব। ইহান ইরফান আমার মেজো ভাইয়ের 2 ছেলে। ইহান পলিটিক্স করে আর ইরফান আমাদের কোম্পানিতে চাকরি করে। আমার ছোট ভাইয়ের একটা মেয়ে ইনায়া ফিজিক্স নিয়ে পড়ছে। আর ওই যে আমার ভাগ্নি, ও ডাক্তারি পড়ছে। খুব ব্রিলিয়ান্ট সব ভাই বোনেরা, তবে ভারী দুষ্ট শান্ত কেবল ইহান আর এই সেহা। বাকিগুলো খুব বাজে। নমুনা তো শুনেছই। উজ্জ্বল আরও একবার চোখ তুলে সেহাকে দেখেল। সেহার চোখ নামিয়ে নিল। পরপর চোখ তুলে আলোকে দেখে তাকে বলো, মামি আমার সাহায্য লাগবে না, তুই যা। সেহা চুপচাপ কদমগুচ্ছ নিয়ে উপরে চলে গেল। আলো বসে উজ্জ্বলের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে, তোমার বিয়ে হয়েছে? উজ্জ্বল মাথা নাড়ে। আলো বলতে থাকে, তোমার দাদুকে দেখা আমার খুব শখ। দেখতে যাব করে যাওয়া হয় না। লোকটার প্রতি চিরকৃতজ্ঞ আমি। তোমার আঙ্কেলের যখন হাজতে ছিল আমার স্পষ্ট মনে আছে, আমি না খেয়ে তোমার দাদুর পেছনে পড়ে থাকতাম। তিনি একদিন আমাকে ধমক বললেন, মা তুমি খেয়ে নাও আগে। শরীর ঠিক না থাকলে স্বামীর জন্য দুশ্চিন্তা করবি কিভাবে? এইসব তিনি তার টিফিন বক্স থেকে আলুর চপ, চিকেন চালের ভাত, কই মাছের মটরশুঁটি দিয়ে ঝোল বেড়ে আমাকে খেতে দিলেন চেম্বারে। ওই খাবারটা আমি খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলাম।
ওই এলোমেলো পরিস্থিতি যখন তোমার আঙ্কেলের যাবজ্জীবন হবে হবে খবর শুনছি। পুরনো দিনের স্মৃতিচারণ করে আলোর চোখে পানি আসে। এরপর নিজেকে সামনে নিয়ে বলো, তাকে নিয়ে আসবে একদিন অবশ্যই। আমি তাকে কই মাছের মটরশুঁটি, আলুর দম আর চিকন চালের ভাত খাওয়াবো। উজ্জ্বল নমনীয় হাসি হেসে মাথা নাড়ায়। আলো কৌতূহল, তা তুমি বিয়ে করছো না কেন? ইহানের বয়সী তো তুমি, তাই না? ওর থেকে 1 বছরের বড় সম্ভবত আন্টি।